নেক্সট যে টপিকটা আছে কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস। ক্রিস্টালিন যে সলিড আছে সেই ক্রিস্টালিন সলিডের ক্লাসিফিকেশন। আগের ভিডিওটাতে বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি, কেলাসাকার অনিয়তাকার পদার্থের বৈশিষ্ট্যগুলো, আর প্রায় অনেকগুলো কোশ্চেন বলে দিয়েছি। এছাড়া আরও কোশ্চেন আছে, আমার পুরনো যে সলিডের ভিডিও আছে সেই ভিডিওটা যদি দেখো তাহলে সেখানে তুমি আরও কোশ্চেন পাবে। এই ভিডিওতে অতগুলো কোশ্চেন আমি বলিনি। কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস করব, অর্থাৎ অনিয়তাকার কঠিন পদার্থ নিয়ে আর পড়াশোনা করব না। যা এরপরে যা পড়বো সবগুলোই কিন্তু কেলাসাকার কঠিন পদার্থ নিয়েই পড়বো। এইটা 4 ভাগে ভাগ করা যায়। কঠিন কেলাসাকার পদার্থকে 4টে ভাগে ভাগ করা যায়। চেষ্টা করো পুরোটা পড়াবার। কার উপর ভিত্তি করে এগুলো ভাগ হবে? প্রথম, কণার উপর ভিত্তি করে ভাগ হবে, এবং কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। তাহলে শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি? ভাগ করার ভিত্তিটা এক, কণা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কি আছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ, আর দ্বিতীয় হচ্ছে ওই পার্টিকেলগুলোর মধ্যে, ওই কণাগুলোর মধ্যে কি অ্যাট্রাকটিভ ফোর্স আছে, কি আকর্ষণ বল আছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগটা করা হচ্ছে। 1 নম্বর যে কেলাসাকার পদার্থ যাকে বলা হয় আণবিক কেলাসাকার পদার্থ। আণবিক কেলাসাকার, বারবার আমি কেলাসাকার বলবো না, আণবিক বললেই বুঝে যাবে। আণবিক মলিকিউলার ক্রিস্টালিন সলিড বলা হয়। মলিকুলার ক্রিস্টালিন সলিড। 2 নম্বর হচ্ছে আয়নিক বা আয়নীয় কেলাসাকার পদার্থ। আয়নিক ক্রিস্টালিন সলিড। 3 নম্বর হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী কেলাসাকার পদার্থ। কোভ্যালেন্ট ক্রিস্টালিন সলিড। এটা আরেকটা নাম আছে নেটওয়ার্ক সলিড। কোভ্যালেন্টকেই বলা হয় নেটওয়ার্ক সলিড। আর লাস্টে হচ্ছে ধাতব কেলাসাকার পদার্থ, মেটালিক ক্রিস্টালিন সলিড। আণবিক কেলাসাকার পদার্থ, আয়নীয় কেলাসাকার পদার্থ, সমযোজী কেলাসাকার পদার্থ আর ধাতব কেলাসাকার পদার্থ। প্রথমে হচ্ছে আণবিক কেলাসাকার পদার্থ কাকে বলে। আণবিক মানে এখানে কণা কি হবে আগে জেনে যাও। কণা কি হবে? আণবিক কেলাসাকার পদার্থের কণা হবে অণু। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে পরমাণু হয়। ভাববে যে পরমাণু কেন হলো? মলিকিউলই হওয়ার কথা, কারণ মলিকুলার ক্রিস্টালিন সলিড মানে মলিকিউল হবে, অণু হবে। পরমাণু হবে কেন? যেমন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি হিলিয়ামের পরমাণু আর হিলিয়ামের অণু, সংকেত লিখতে পারবে? হিলিয়ামের অণু আর হিলিয়ামের পরমাণুর সংকেত। বা আর্গন গ্যাসের পরমাণুর সংকেত আর আর্গন গ্যাসের অণুর সংকেত। যেহেতু হিলিয়াম, নিয়ন, আর্গন নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণবিক, তাই এদের পরমাণু আর অণু একই। সেই জন্য এখানে আমি লিখছি অণু, আবার স্ল্যাশ দিয়ে পরমাণুও বলতে পারি। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে এদের অণু আর পরমাণু একই যেহেতু, তাহলে সেটা এই আন্ডারেই পড়ে যাবে। কণাগুলো সাধারণত অণু যদি হয় তাহলে তাকে আণবিক কেলাসাকার পদার্থ বলে। প্রথম পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আকর্ষণ বল। এই আকর্ষণ বলের উপর ভিত্তি করে কেলাসাকার পদার্থ, মলিকুলার কেলাসাকার ক্রিস্টালিন সাবস্টেন্স 3 ভাগে ভাগ করা যায়। আণবিক কেলাসাকার পদার্থ 3 ভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে?
যে অণুগুলো আছে, যে মলিকিউলগুলো আছে, তাদের আকর্ষণ বলের ওপর ভিত্তি করে। 1 নাম্বার হচ্ছে অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ, যাকে বলা হয় নন পোলার মলিকুলার সলিড। একটা হচ্ছে ধ্রুবীয় কেলাসাকার পদার্থ, ধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ, পোলার মলিকুলার ক্রিস্টালিন সলিড। আর লাস্টেরটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার পদার্থ, হাইড্রোজেন বন্ডেড মলিকুলার ক্রিস্টালিন সলিড। এবার তুমি বুঝতে পারছো অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ মানে কি? আণবিক কেলাস যাদের মিউ ইকুয়ালস টু 0 হয়, আগেও পড়ে দিয়েছি। মিউ 0 মানে কি? ডাইপোল মোমেন্ট 0, অর্থাৎ কোনো আধান বা ধ্রুবীয়তা নেই, তাকে বলা হয় অধ্রুবীয়। যেমন হাইড্রোজেন, যেমন অক্সিজেন, যেমন নাইট্রোজেন। এদের ক্ষেত্রে কি হয়? যেমন হিলিয়াম, যেমন নিয়ন। এগুলো কিন্তু সব কঠিন। হ্যাঁ, সলিড হাইড্রোজেন, সলিড অক্সিজেন, সলিড নাইট্রোজেন, সলিড হিলিয়াম, সলিড নিয়ন। এই যে এক্সাম্পলগুলো দিলাম, বা বইতে আরো এক্সাম্পল দেওয়া আছে, আর অনেক যৌগ আছে, CH4 যৌগ, কঠিন CH4, এইগুলো কিন্তু সকলই আণবিক কেলাসাকার পদার্থ, কিন্তু এগুলো অধ্রুবীয়, তাই অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ। দেখো বুঝতে পারলাম কিনা? যেহেতু এইগুলোর কোনো ডাইপোল মোমেন্ট নেই, এদের কোনো পোলারিটি নেই, এরা অধ্রুবীয় যৌগ, এদেরকে যখন কঠিন অবস্থায় নিয়ে যাওয়া হয়, তাহলে এইগুলো হচ্ছে আণবিক কেলাসাকার পদার্থ এবং অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ। আবার দেখো, ধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ কাদের বলবো? যে সকল আণবিক কেলাসাকার পদার্থগুলো মধ্যে আকর্ষণ বল, ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল আকর্ষণ বল কেন হচ্ছে? কারণ এদের ক্ষেত্রে এদের ডাইপোল আছে, এদের কোনো ডাইপোল নেই। তাহলে যদি ডাইপোল না থাকে, অধ্রুবীয় থাকে, এখানে আকর্ষণ বলটা কি হবে? দুর্বল ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। দুর্বল ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনকে লন্ডন ফোর্স বলে, এটা শুনেছো তোমরা? লন্ডন ফোর্স। তাহলে অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা লন্ডন বল বা লন্ডন ফোর্স। আর ধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থে, ধ্রুবীয় আণবিক কেলাসের মধ্যে যেহেতু ডাইপোল থাকে, মিউ নট ইকুয়ালস টু 0 থাকে, পোলারিটি থাকে, তাই এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল আকর্ষণ বল কাজ করে। যেমন এক্সাম্পল এখানে দেখো, এগুলো যেমন কঠিন CO2, সলিড CO2, এটা হচ্ছে নন পোলার, কিন্তু SO2, HCl, NH3 সব কঠিন কিন্তু, হ্যাঁ সলিড। এগুলো সবারই মিউ নট ইকুয়ালস টু 0, তাই এগুলো কি হয়ে যাবে? পোলার মলিকুলার ক্রিস্টালিন সলিড। বুঝতে পেরেছি আশা করি। লাস্টে হচ্ছে হাইড্রোজেন বন্ডেড কঠিন কেলাসাকার পদার্থ, অর্থাৎ যে সকল আণবিক কেলাসে আকর্ষণ বলটা হাইড্রোজেন বন্ধন, তাদেরকে বলা হয় আণবিক হাইড্রোজেন বন্ধনযুক্ত কঠিন কেলাসাকার পদার্থ, যেটা বরফ বা আইস। আমরা জানি কেমিক্যাল বন্ডিংয়ে পড়ে নিয়েছি যে আইস বা বরফে একটা জলের অণু চারিদিকে টেট্রাহেড্রালি 4টে জলের অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কেলাসাকার তৈরি করে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড কঠিন কেলাসাকার পদার্থ। পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে, অনেকগুলো উদাহরণ দিয়ে দেবে, সেই উদাহরণের মধ্যে তোমাকে বলবে কোনগুলো কঠিন কেলাসাকার পদার্থ আণবিক, কোনগুলো আয়নীয়, কোনগুলো সমযোজী, কোনগুলো ধাতব,
আবার ওরকম বলে দেবে যে কোনগুলো ধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ, কোনগুলো অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ, আর কোনগুলো হাইড্রোজেন বন্ডেড কেলাসাকার পদার্থ। এদের বৈশিষ্ট্য কি? আণবিক কেলাসাকার কঠিন পদার্থগুলো কি হয়, ধ্রুবীয় অধ্রুবীয় হাইড্রোজেন সবারই বৈশিষ্ট্য একসাথে বলা হচ্ছে যে এগুলো সাধারণত নরম প্রকৃতির হয় আর এর গলনাঙ্ক তুলনামূলক কম হয়। আর এই যে পয়েন্টটা, এরা কঠিন অবস্থায় বা তরল উভয় অবস্থাতেই তড়িতে ও তাপে কুপরিবাহী, তড়িৎ ও তাপে কুপরিবাহী, কঠিন অবস্থাতে এবং তরল অবস্থা উভয় অবস্থাতেই তাপ ও তড়িতে কুপরিবাহী। দ্বিতীয় কেলাসাকার পদার্থে আমি যাচ্ছি, সেটা হচ্ছে আয়নিক কেলাসাকার পদার্থ। এটা নিয়ে বৈশিষ্ট্যগুলো পরের পাতায় বলছি আমি। আয়নীয় বা আয়নিক ক্রিস্টালিন সলিড প্রথম হচ্ছে কণা। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কি হবে বলো দেখি, কণা কি হবে? আয়ন হবে, ভেরি গুড, আয়ন হবে। আয়ন মানে কি? ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন হবে। দ্বিতীয় কি? এদের মধ্যে আকর্ষণ বল। আকর্ষণ বল কি হবে? এটাও তোমরা জানো, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে বলো? স্থির তাড়িতিক আকর্ষণ বল, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা কুলম্বীয় আকর্ষণ বলও বলা হয় একে। কুলম্বীয় বা স্থির তাড়িতিক আকর্ষণ বল। এইটুকু পড়ে নিলেই হবে, আর কিছু নিয়ে ডিটেলস বেশি নেই, অল্প একটু আছে, এর কোনো শ্রেণী বিভাগ নেই, একটাই আকর্ষণ বল। এক্সাম্পলগুলো তুমি জানো, এ যে কোনো কেলাসাকার পদার্থ, আয়নিক কেলাস, NaCl, KCl, ZnS, ইটিসি, আরও অনেক আছে, বই থেকে দেখে নেবে তোমরা। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এরা শক্ত হবে, ভঙ্গুর প্রকৃতির হবে, এদের গলনাঙ্ক অনেক বেশি হবে। জানি আমরা কঠিন কেলাসাকার পদার্থ আয়নিক যদি হয়, আয়নিক পদার্থের গলনাঙ্ক অনেক বেশি হয়, উচ্চ মানের হয়। এরা তড়িৎ ও তাপে সুপরিবাহী না কুপরিবাহী, কে বলবে? তড়িৎ ও তাপে সুপরিবাহী না কুপরিবাহী? ভুল বললে পুরো ঠিক করে বলো। কঠিন অবস্থায় যদি থাকে, হ্যাঁ, কঠিন অবস্থায় যদি থাকে তাপ ও তড়িতের সুপরিবাহিতা দেখাবে না, তাপ ও তড়িতে কুপরিবাহী। তাপ বলাটা ঠিক হবে না, তড়িতে বলাটাই ঠিক, তড়িতে কুপরিবাহী। কিন্তু গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা দেখাবে কি দেখাবে না বলো? দেখাবে, পরিবহনে সক্ষম। তাহলে কঠিন অবস্থায় কিন্তু কুপরিবাহী তড়িতে, কিন্তু গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে সুপরিবাহী। নেক্সট যেটা আছে, সমযোজী কেলাসাকার পদার্থ বা নেটওয়ার্ক কেলাসাকার পদার্থ, জালক কেলাসাকার পদার্থ বলা হয়, জালক, জালক আকার। সমযোজী বা নেটওয়ার্ক, কণা কি হবে এদের? সমযোজী কেলাসাকার পদার্থের কণা, হ্যাঁ বলো। অধাতব, অধাতব অণু বা পরমাণু,
অধাতব পরমাণু বলা বা অণু বলা, যে কোনো একটা বলতে পারি। অধাতব অণু বা পরমাণু অধাতু হবে সেটা সাধারণত, যেহেতু সমযোজী বন্ধন কারা করে, অধাতুগুলো করে। তড়িৎযোজী বন্ধন কারা করে, ধাতু এবং অধাতু দুজনেই থাকে এখানে, ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই থাকে। এদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে? না না না, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন এত দুর্বল আকর্ষণ বল থাকে না। সমযোজী যৌগে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, এটা ঠিকই বলেছ, কিন্তু এদের মধ্যে অর্থাৎ কণাগুলোর মধ্যে কি আকর্ষণ বল থাকে? সমযোজী বন্ধন থাকে না, সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড থাকে এদের আকর্ষণ বলটা। এটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, আর এটা 3 ডাইমেনশনালি বিন্যস্ত থাকে, ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে সমযোজী বন্ধনগুলো। আর এরা জায়েন্ট মলিকিউল বা অতিকায় অণু তৈরি করে। যেহেতু সমযোজী বন্ধনগুলো শক্তিশালী হয়, তাই এই যে যৌগগুলো তৈরি হয় তারা নিজেদের মধ্যে খুব দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকে, শক্তিশালী বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এরা কঠিন কেলাসাকার পদার্থ হয়, আর এরা হাই মেল্টিং দেখায়, অনেক বেশি তাপমাত্রা সহ্য করার পর তারা গলে, হাই মেল্টিং পয়েন্ট দেখায় এরা। এক্সাম্পল, অনেক এক্সাম্পল আমরা জানি, হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড যাকে বলা হয় কার্বোরান্ডাম, সিলিকন কার্বাইড, সিলিকা যেটাকে কোয়ার্জ বলছি, বোরন নাইট্রাইড, এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, বইতে দেখে নেবে। এই যে প্রথম দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, গ্রাফাইট আর হীরক আর গ্রাফাইট, এটা নিয়ে গ্রুপ 14-এ আমি কিন্তু আলোচনা করেছি, বলো করিনি? গ্রুপ 14-এ আলোচনা করেছি। হীরক বা গ্রাফাইট কার রূপভেদ? কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ দুটো কেলাসাকার কঠিন পদার্থ। হীরকে কি থাকে? প্রত্যেকটা কার্বন sp3 হাইব্রিডাইজড হয় আর টেট্রাহেড্রালি বিন্যস্ত থাকে। এটা নিয়ে আমি বলে দিয়েছি, এই ছবি নিয়ে বলে দিয়েছি। গ্রুপ যারা ক্লাস করনি, গ্রুপ 14-এর ভিডিও দেখবে, আপলোড করেছি, সেখানে দেখে নেবে। গ্রাফাইট আর কার্বন নিয়ে বলেছিলাম। তোমাদের মধ্যে কেউ বলেছিল যে তাপ ও তড়িতে সুপরিবাহী হবে, এটা নিয়ে বলেছিলাম, বইতে ভুল দেওয়া আছে। তাপ ও তড়িতে কি হবে? এটা তড়িতে কুপরিবাহী হবে, কারণ কোনো ফ্রি ইলেকট্রন নেই, sp3 হাইব্রিডাইজ থাকে, নো ফ্রি ইলেকট্রন বা মোবাইল ইলেকট্রন, তড়িতে কুপরিবাহী। তড়িতে কুপরিবাহী। আর একটা কথা বলেছিলাম, এগুলো হাই মেল্টিং পয়েন্ট সলিড, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন কেলাসাকার পদার্থ, হাই মেল্টিং পয়েন্ট দেখা যায়, এরা দৃঢ় হয়। কেন হয় এগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, ভালো করে দেখবে ওই ভিডিওটা, ভালো করে একদম এক্সপ্লেন করেছি। এখানে নিশ্চয়ই বলতে হবে না, এখানে যেটা বলতে হবে, যদিও কোশ্চেন দিতেই পারে, গ্রুপ 14-এর কোশ্চেন ক্লাস 12-এ দিতেই পারে, যে এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তাপ ও তড়িতে কুপরিবাহী হয় কেন, দৃঢ় হয় কেন। sp3 হাইব্রিডাইজ থাকার জন্য প্রত্যেকটা কার্বন টেট্রাহেড্রালি সারাউন্ডেড হয়, এরকম জায়েন্ট মলিকিউল তৈরি করে, অতিকায় মলিকিউল তৈরি করে। দেখো জাল তৈরি করছে একটা, তাই না, চেন তৈরি করছে, সেই জন্য এইগুলোকে নেটওয়ার্ক সলিড বলা হয়। এটা ক্লাস 12-এর কোশ্চেন। একে নেটওয়ার্ক সলিড বলা হয় কেন? কারণ এরা নিজেদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত হয়ে অতিকায় অণু তৈরি করে, জায়েন্ট মলিকিউল তৈরি করে, এরকম জালক তৈরি করে বা নেটওয়ার্ক তৈরি করে, তাই এদেরকে নেটওয়ার্ক সলিড বলে। এই কোশ্চেনটা লিখে রাখো, যে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থকে নেটওয়ার্ক সলিড বলা হয় কেন। কোশ্চেনটা লিখে নেবে, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থকে নেটওয়ার্ক সলিড বা নেটওয়ার্ক কঠিন পদার্থ বলা হয় কেন, আমি ব্যাখ্যা করে দিয়েছি। এই একই রকম ভাবে গ্রাফাইটটাও তোমাদেরকে বলে দিয়েছি।
গ্রাফাইটটাও গ্রুপ 14 আমি আলোচনা করেছি। এরা তাপ ও তড়িতে সুপরিবাহী, এদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, ফ্রি ইলেকট্রন থাকে, মোবাইল ইলেকট্রন থাকে, পিচ্ছিল হয় কেন এরা, এগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নেবে ভিডিওটা বা বইতেও দেখে নেবে একবার। এরা সাধারণত তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, কয়েকটা আছে এক্সাম্পল যে কুপরিবাহী হয়, কয়েকটা আছে, মানে মিক্সচার বলতে পারবো না নির্দিষ্ট করে। যদি জেনারেলি যদি বলি তাহলে তাপ ও তড়িতে কুপরিবাহী। ব্যতিক্রম কে কে আছে? ব্যতিক্রম গ্রাফাইট আছে, বোরন নাইট্রাইড আছে, বিএন আর গ্রাফাইট। এরা তড়িতে সুপরিবাহী, বাকিগুলো কিন্তু তাপ ও তড়িতে কুপরিবাহী হয়। এরা কঠিন হয়, দৃঢ় হয়, শক্ত হয়, গলনাঙ্ক অনেক বেশি হয়, উচ্চ মানের হয়, এরা নেটওয়ার্ক ফর্ম করে, সাধারণত তাপ ও তড়িতে কুপরিবাহী হয়। এটা লেখা আছে একদম, ঠিক আছে। লাস্ট যেটা পড়ে রইল সেটা হচ্ছে ধাতব কেলাস। ধাতব কেলাস যেটাকে বলা হয় মেটালিক সলিড, এর কণা কি হবে? নাম শুনেই বুঝতে পারছি কণা কি হবে, ধাতু হবে, মেটাল হবে, ধাতব পরমাণু। এদের মধ্যে আকর্ষণ বল খুব ইম্পর্টেন্ট, আকর্ষণ বল। এদের মধ্যে আকর্ষণ বল কি থাকবে ধাতব কেলাসে? ধাতব বন্ধন। যে বলছে ধাতব বন্ধন সে একটু পড়াশোনা করে নিয়েছে আগে থেকে। এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটা হচ্ছে মেটালিক বন্ড, অর্থাৎ মেটালগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটাকে বলা হয় মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। মেটালিক বন্ড বা ধাতব বন্ধন কাকে বলে, এই কোশ্চেনটা আমরা ক্লাস 11-এ পিরিয়ডিক টেবিলে পড়েছি। তোমাকে একটা এক্সাম্পল দিই, মানে সোডিয়াম বা গোল্ড বা সিলভার বা লিথিয়াম, এগুলো সব তো মেটাল। তাহলে একটা সোডিয়াম মেটাল বা গোল্ড মেটাল বা সিলভার মেটাল বা লিথিয়াম মেটালের মধ্যে সিলভার সিলভার বা লিথিয়াম 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 লিথিয়ামের মধ্যে কি বন্ধন থাকে? নিশ্চয়ই সমযোজী বন্ধন থাকে না? এরকম সমযোজী বন্ধন থাকে না, মেটাল তো সমযোজী বন্ধন করবে না। এদের মধ্যে যে বন্ধনটা থাকে সেটাকে বলা হয় ধাতব বন্ধন। আর সেটাকে এক্সপ্লেন করার জন্য, মেটালিক বন্ডকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মডেল দিয়েছে। মেটালিক বন্ডের একটা মডেল দেওয়া হয়েছে ইলেকট্রন সি মডেল। এটা মন দিয়ে শুনবে, ইলেকট্রন সি মডেল। ইলেকট্রন সি মডেল মেটালিক বন্ডগুলোকে বা মেটালের মধ্যে কি বল, আকর্ষণ বল কাজ করে সেটাকে ব্যাখ্যা করছে। সাপোজ ভেবে নাও যতগুলো লিথিয়াম ছিল বা যতগুলো সোডিয়াম, যে কোনো একটা মেটাল, লিথিয়াম দিয়ে বলি, যতগুলো লিথিয়াম ছিল তারা সবাই নিজের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো ত্যাগ করে দেবে একসাথে। লিথিয়ামের যোজ্যতা কক্ষে ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1s2 2s2 2s1, তিনটে থাকে, 1s2 2s1। তাহলে শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে। তাহলে যত লিথিয়াম আছে সমস্ত লিথিয়াম ধাতুর মধ্যে লিথিয়ামগুলো একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস হয়ে যাবে। আর সেই ইলেকট্রনগুলো কোথায় জমা হবে? এইখানে ইলেকট্রনগুলো জমা হয়ে, নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো জমা হয়ে একটা সি তৈরি করবে, সমুদ্র তৈরি করবে, ইলেকট্রন সি তৈরি করবে। এবার দেখো এই যে প্লাস আয়নগুলো আছে, ক্যাটায়নগুলো আছে, 2+ বা 3+ বা সিঙ্গেল প্লাস যাই হোক না কেন, তারা এই যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন সি মডেল আছে সেই সমুদ্রের মধ্যে গ্রথিত অবস্থায় থাকবে, গেঁথে থাকবে। পজিটিভলি চার্জ ক্যাটায়ন নেগেটিভলি চার্জ ইলেকট্রন সি এর মধ্যে গ্রথিত অবস্থায় থাকবে, ইমার্জড হয়ে ডিপ হয়ে থাকবে। এই যে নেগেটিভলি চার্জ ইলেকট্রনের সাথে ক্যাটায়নের যে আকর্ষণ বল, মেটালিক ক্যাটায়নের যে আকর্ষণ বল, সেটাকে মেটালিক বন্ড বলছি।
এবার কোশ্চেন হচ্ছে যে আমি যদি বলি এই লিথিয়ামের ইলেকট্রন কোনটা, এই লিথিয়াম প্লাসের ইলেকট্রন কোনটা, তুমি এই সমুদ্র থেকে খুঁজে দিতে পারবে কোনটা তার ইলেকট্রন? নিশ্চয়ই খুঁজতে পারবে না। তার মানে প্রত্যেকটা লিথিয়াম যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, যে ইলেকট্রন সি মডেলগুলো হচ্ছে তাদের মধ্যে যে আকর্ষণ, নিশ্চয়ই যে লিথিয়াম প্লাসটা ইলেকট্রন ছেড়েছে তার সাথে শুধু সেই ইলেকট্রনের আকর্ষণ নেই, মানে এইখানে কোনো ডাইরেকশন নেই, নন ডাইরেকশনাল ফোর্স, নন ডাইরেকশনাল একটা ফোর্স। তাহলে এখানে দেখবে তোমার লেখা আছে সংজ্ঞাটা, ধাতব কেলাসের মধ্যে ইলেকট্রন সমুদ্রে অবস্থিত ধাতব ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে যে দিকহীন আকর্ষণ বল, দিকহীন আকর্ষণ বল থাকে তাকে বলা হয় মেটালিক বন্ড বা ধাতব বন্ড। এই দিকহীন আকর্ষণ বলটা বোঝালাম তোমাকে। যেহেতু ইলেকট্রনটা কার ইলেকট্রন সেটা বোঝা যায় না, তাই যে কোনো ক্যাটায়ন কোন ইলেকট্রনের সাথে আকর্ষণ দেখাবে সেটা তো বলতে পারবে না, তাহলে কোনো ডাইরেকশনাল নেই, নন ডাইরেকশনাল ফোর্স আছে, এইটাকে বলা হয় মেটালিক বন্ড। তাহলে আকর্ষণ বল কি থাকে মেটালিক কেলাসে? ধাতব বন্ধন। ধাতব বন্ধন সংজ্ঞাটা বলে দিলাম, একটু পড়ে নেবে। আচ্ছা, এরা তাপ ও তড়িতে কি হবে, এদের বৈশিষ্ট্য কি হবে তাপ ও তড়িতে? অনেক ভালো পরিবাহী হবে, সুপরিবাহী হবে বা উচ্চ পরিবাহিতা দেখাবে। আর এছাড়া আরো মেটালিক বন্ডের বা মেটালিক কেলাসের অনেক বৈশিষ্ট্য আছে, যেমন এগুলো উজ্জ্বল প্রকৃতির হয়, এরা নমনীয়তা দেখায়, যেমন সোডিয়াম নমনীয়তা দেখায়, সবাই দেখায় না, সোডিয়াম নমনীয়তা দেখায়। এদের মধ্যে অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে, এরকম অনেকগুলো এক্সাম্পল পড়ে নেবে, সোডিয়াম, সিলভার, গোল্ড, আয়রন, কপার, এছাড়া সংকর ধাতুও আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগ, 4টে শ্রেণী বিভাগ আমি বলে দিলাম। এছাড়া দেখবে তোমার আরো সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছে, এই জায়গাটা একটু দেখে নেবে, যাদের পুরনো বই নতুন বই যাই আছে এখানে সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছে, এই বৈশিষ্ট্যগুলো একটু রিডিং পড়ে নেবে। এখান থেকে পরিচয় সংক্রান্ত কোশ্চেনগুলো বলে দিলাম, পরিচয় সংক্রান্ত একটা কোশ্চেন আছে এটাও করে নেবে। তোমাকে না পরীক্ষায় দিয়ে দিয়েছে নিম্নলিখিত কেলাসগুলির প্রকৃতি উল্লেখ করো। প্রকৃতি উল্লেখ করো মানে কোনটা কি ধরনের কেলাস, এরকম কোশ্চেন দিয়েছে, পরিচয় সংক্রান্তই কোশ্চেন এটা একটা। আমি আরেকবার লিখে দিচ্ছি, কোশ্চেনটা লিখে রাখবে। যেমন তোমাকে দিয়েছে বিএন, বরফ, ড্রাই আইস, ড্রাই আইস মানে বুঝতেই পারছি শুষ্ক বরফ, আমি বাংলা ইংলিশ মিশিয়ে লিখে দিচ্ছি, ড্রাই আইস বা শুষ্ক বরফ দিয়েছে পরীক্ষায়। সিলিকন কার্বাইড, P4, কঠিন ফসফরাস, জিঙ্ক সালফাইড, কঠিন আর্গন, লিথিয়াম ক্লোরাইড, সিলিকন বা সিলিকা, বইতে সিলিকন দিয়েছে, সিলিকনই দিয়ে, হ্যাঁ, সিলিকন বা সিলিকা একই জিনিস, সিলিকন। এরকম দিয়েছে কঠিন HCl, আর দিয়েছে ভেবে নাও গোল্ড, সোনা, বানায় বাংলায় বানান করে লিখে নেবে সোনা ইত্যাদি। এই ইত্যাদি দেওয়ার দরকার নেই, এগুলো কোনটা কি ধরনের কেলাস এটা বলে দিলেই তোমার হয়ে যাবে, এই কোশ্চেনটা অ্যান্সার করে নেবে। এখন যদি যা পড়ালাম কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আমি আবার ছোট্ট করে বলে দিচ্ছি কি কি পড়ালাম। যেমন এই পার্টটাই যেটা পড়ালাম, যে আণবিক কেলাসাকার পদার্থ শ্রেণী বিভাগ, এটা কার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ হবে? কণার উপর ভিত্তি করে, আর কণার মধ্যে আকর্ষণ বলের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগটা হবে। 1 নাম্বার আণবিক কেলাসাকার পদার্থ,
আণবিক কেলাসাকার পদার্থ, 2 নম্বর আয়নীয় কেলাসাকার পদার্থ, সমযোজী কেলাসাকার পদার্থ আর ধাতব কেলাসাকার পদার্থ। আণবিক কেলাসাকার পদার্থের কণা কি থাকে? অণু বা পরমাণু। অণু বলাটাই বেটার, যেমন হিলিয়ামের ক্ষেত্রে এক পারমাণবিক হয়, তাই এখানে অণু পরমাণু একই হয়। এটা আবার আকর্ষণ বলের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। অধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ, যাদের মিউ 0 হয়, কোনো চার্জ থাকে না, এদের মধ্যে আকর্ষণ বলটা লন্ডন ফোর্স হয়, ভ্যান্ডার ফোর্স অফ অ্যাট্রাকশনও বলতে পারো। সলিড CH4, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেটা ড্রাই আইস বললাম। ধ্রুবীয় কেলাসাকার পদার্থ হয়, ধ্রুবীয় আণবিক কেলাসাকার পদার্থ, এদের মধ্যে আকর্ষণ বল থাকে, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, মিউ নট ইকুয়ালস টু 0 হয়, যেমন কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন HCl, কঠিন অ্যামোনিয়া, যাদেরই মিউ নট ইকুয়ালস টু 0 হয়। ধ্রুবীয় হতে হবে আর আণবিক কেলাস হতে হবে। আর হাইড্রোজেন বন্ডেড কেলাসাকার পদার্থ, যেখানে হাইড্রোজেন বন্ধন দেখা যায়, এরকম একটা আণবিক কেলাসাকার পদার্থ, যেমন আইস। তাপতড়িতে সাধারণত এরা কুপরিবাহী হয়, কঠিন অবস্থায় এদের তাপতড়িৎ পরিবহন ক্ষমতা নেই। আয়নিক কেলাসাকার পদার্থ কিরকম হবে? এদের কণাগুলো হবে আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল, NaCl, KCl, ZnS, এরকম আরো অনেক আছে আয়নিক যৌগ, তোমরা জানো, যেখানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকে। এদের মধ্যে তাপতড়িৎ সুপরিবাহিতা কেমন দেখা যায়? কঠিন অবস্থায় তাপতড়িতে সুপরিবাহিতা দেখাবে না। কেন? কারণ কঠিন অবস্থায় কণাগুলো নিজেদের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, আকর্ষণ বল অনেক বেশি থাকে, তাই এদের কণাগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না আকর্ষণ বলে আবদ্ধ থাকার জন্য। কিন্তু যখন জলে নেব বা গলিত করব, তখন ক্যাটায়ন অ্যানায়ন একটু আলাদা হয়ে যাবে, আকর্ষণ বলটা একটু কমে যাবে, এরা তড়িৎ পরিবহন বা তাপ পরিবহন করতে পারবে গলিত অবস্থায় জলীয় দ্রবণে। সমযোজী কেলাসাকার পদার্থ বা নেটওয়ার্ক কেলাসাকার পদার্থ কাকে বলবো? নেটওয়ার্ক কেলাসাকার পদার্থের কণাগুলো হবে অধাতব অণু বা পরমাণু, অধাতব পরমাণু, কার্বন পরমাণু, অণু যেমন BN, বোরন নাইট্রাইট, সিলিকন ডাইঅক্সাইড। আকর্ষণ বল সমযোজী বন্ধন, ভ্যান ফোর্স অফ অ্যাট্রাকশন নয় কিন্তু, সমযোজী বন্ধন। আর এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়, অতিকায় অণু তৈরি করে, জাল তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে, তাই একে নেটওয়ার্ক কেলাসাকার পদার্থ বলা হয়। কোশ্চেনটা বলে দিলাম, সমযোজী পদার্থকে নেটওয়ার্ক সলিড বলা হয় কেন? এরা তাপ ও তড়িতে সাধারণত কুপরিবাহী হয়, কারণ এদের বন্ড প্রচুর স্ট্রং থাকে, ফ্রি ইলেকট্রন থাকে না। কয়েকটা আছে, যেমন গ্রাফাইডে ফ্রি ইলেকট্রন আছে, বোরন নাইট্রাইডে ফ্রি ইলেকট্রন আছে। আর এদের হাই মেল্টিং হয়, কারণ এরা অনেক বেশি দৃঢ় হয়। বন্ধন এত আবদ্ধ হওয়ার জন্য, সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এদেরকে তাপমাত্রা প্রচুর লাগে গলাবার জন্য। আর লাস্টেরটা কি ছিল? ধাতব কেলাসাকার পদার্থ। ধাতু বা ধাতব আয়ন হচ্ছে এর কণা, এদের আকর্ষণ বলটা ধাতব বন্ধন। ধাতব বন্ধন কাকে বলে? ইলেকট্রন সি মডেল দিয়ে আমি ব্যাখ্যা করে দিলাম। দ্বিহীন একটা আকর্ষণ বল, যেটা ক্যাটায়নের মধ্যে এবং ইলেকট্রন সি এর মধ্যে, ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় ধাতব বন্ধন। আর এগুলোর মধ্যে কোনগুলো কি ক্লাস, এটা বলে দিলেই তোমাদের এই টপিকটা হয়ে গেল। এখান পর্যন্ত আজকে থাকবে, কোনো কোশ্চেন থাকলে আমাকে পড়ো, নেক্সট টপিক আলোচনা করব নেক্সট